হুমায়ুন কবির আজ এমএলএ হোস্টেল থেকে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির। আমরা সবাই সকলে অবগত আছি যে বাংলার 294টি বিধানসভা আসনের জন্য ইলেকশন কমিশন 2 দফায় 2 ফেজে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করেছে বা বিজ্ঞপ্তি করেছে। এটা বিগত প্রায় 1 বছরের তুলনায় অত্যন্ত চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। বাংলার যে সিচুয়েশন হয় বা রক্তক্ষয়ী নির্বাচন হয় বিগত 10 বছর ধরে আমাদের যে অভিজ্ঞতা, তাতে লোকসভা কি বিধানসভা যে কোনো নির্বাচনে শান্তিপূর্ণভাবে নির্বাচন বাংলায় হয়নি। সেই দিক দিয়ে ভারতবর্ষের ইলেকশন কমিশন একদিকে এসআইআর 60 লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখে তাদের জুডিশিয়ালকে দিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে, যেখানে 7,66 লক্ষ ভোটার ছিল সেখানে 6,44 লক্ষ ভোটার নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করেছে। 60 লক্ষ মানুষকে যে ঝুলিয়ে রেখেছে সেটা অবিলম্বে ইলেকশন কমিশনকে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে সাপ্লিমেন্টারি করে অ্যাডিশনাল ভোটার লিস্টে নাম তুলতে হবে। কারণ আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নের ডেট 30শে মার্চ থেকে হবে, তার আগেই ইলেকশন কমিশনকে এগুলা মানুষের যে সঞ্চার হয়েছে বা মানুষ যে বিপুল সন্তুষ্ট হয়ে আছে এসআইআর এর নামে প্রকৃতপক্ষে জেনুইন ভোটারদের এইভাবে বাদ রেখে নির্বাচন কোনোদিন স্বচ্ছ হতে পারে না। পাশাপাশি আপনারা জানেন যে গতকাল শাসক দলের 291টি আসনে, দার্জিলিং এ 3টি বাদ রেখে 291টা আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছে। বাংলার মুখ্যমন্ত্রী তার আসল স্বরূপটা কালকে নিজেই প্রকাশ করেন। তিনি বলেছেন যে পুরনো আরএসএস এর নেতারা নাকি খুব ভালো ছিল, ওনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, আর এখনকার আরএসএস টা ওনার কথা মতো চলে না বা ওনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। আমি কিন্তু অনেকদিন আগে থেকেই বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি উপরে উপরে মুসলমানদের বলে যে গরু দুধ দেয় তাদের লাত খাওয়া ভালো, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে আরএসএস এর সঙ্গে সখ্যতা রেখে বা আরএসএস এর সঙ্গে ওনার যে একটা নিবিড় সম্পর্ক আছে তিনি কালকে নিজেই সেটা প্রকাশ করেছেন। তাই আমি বলবো যে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। মুসলিম সমাজের কাছে আমি প্রকাশ্যই বলবো, বাংলার মুসলিম সমাজের কাছে, যে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যেন চতুর্থবারের জন্য কোনো মতেই বাংলার এই মুখ্যমন্ত্রীর আসনে না বসতে পারে। তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা টোটাল 182টি আসনে প্রার্থী দেব। তো আজকে তার আনুষ্ঠানিকভাবে কয়েকটি নাম আমরা আপনাদের জানাবো, খুব সংক্ষিপ্ত। সেটা মালদা আর মুর্শিদাবাদ, এই কেন্দ্রে একটা পশ্চিম মেদিনীপুর, এটা নিয়ে টোটাল একটা সংক্ষিপ্ত ঘোষণা করছি। বাকি আগামী 22 তারিখ রবিবার বেলা ঠিক 1টার সময় টোটাল 182 যেটা বাকি থাকবে আমার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে জোটে থাকবে। কাজেই আগামী 22 তারিখে নিমেন কোন কোন আসনে লড়বে, আর আমরা টোটাল 182-র মধ্যে আমরা কত আসনে লড়বো সেটা আপনাদেরকে পরিষ্কার করবো। তাই বাংলার মুখ্যমন্ত্রী যে কথা কাল নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে পুরনো আরএসএস এর কাজে যারা বাবরি মসজিদ ভেঙেছে যে আরএসএস, তিনার সঙ্গে ওনার সম্পর্ক ছিল সেটা কাল প্রমাণ করেছেন। তাই বাংলার মুসলমানদের বলবো, যারা বাবরি মসজিদ ভাঙে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুখ্যাতি থাকে, এত ভেতরে ভেতরে লাইন আপ থাকে, বাংলার মুসলমানরা যেন এই বাবরি মসজিদ যারা ভেঙেছিল যাদের সঙ্গে ওনার এত সুখ্যাতি এত সুসম্পর্ক, সেই মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ যে আলাদা, সেটা যেন আগামী দিনে নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি, এটা আমরা জানতেছি। এবং এটা বলার জন্যই আপনাদের ডেকেছিলাম। এবং সংক্ষিপ্ত যে প্রথম ফেজের
যে প্রার্থী তালিকা, সেটা আপনাদের আমি আমার কোনো পেপার না দেখেই আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বর্ধমানের পূর্বস্থলী বাপন ঘোষ, পূর্বস্থলী উত্তর বাপন ঘোষ আমাদের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ও ক্যান্ডিডেট করবে। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কনটেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদে আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এলেছিলাম। সেই 70 রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কনটেস্ট করব। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার, যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসি হয়ে, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। এছাড়াও বেলডাঙ্গা, 71 বেলডাঙ্গা, সেখানে আমাদের দলের স্টেট ইউথ প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবির, সে কন্টেস্ট করবে বেলডাঙ্গা 71 বিধানসভা। এছাড়া রয়েল ইসলাম, মালদা রতুয়া, আমাদের দলের হয়ে কন্টেস্ট করবে। রতুয়া, যেখানে কমল মুখার্জি এমএলএ আছে, সেখানে আমাদের রয়েল ইসলাম করবে। মালতীপুর, যেখানে আব্দুর রহিম বক্সি টিএমসি জেলা সভাপতি, ওখানে আপু মিন্নাত সে কন্টেস্ট করবে। এছাড়াও বৈষ্ণবনগর, মুস্করা বিবি, মালদা বৈষ্ণবনগর, ও কন্টেস্ট করবে। শহীদ আবু শহীদ, ও কন্টেস্ট করবে মানিক চক থেকে, মালদা। এছাড়াও সুজাপুর থেকে আমাদের কন্টেস্ট করবে নাসিমুল হক। সৈয়দ আমাদের খুবাই আমিন সাহেব, আমি যেখানে এক্সিস্টিং এমএলএ 69 ভরতপুর, ওখান থেকে আমাদের আমিন সাহেব কন্টেস্ট করবে। আপনার বেহালা, বেহালা পূর্ব অনুপম রোহাতজি, উনি বেহালা পূর্ব থেকে কন্টেস্ট করবেন। এছাড়াও আমাদের আরো অনেক লিস্ট তৈরি আছে। 22 তারিখে আমরা পূর্ণাঙ্গ লিস্ট আপনাদের জানিয়ে দেবো। টোটাল 182 জন আমাদের দলের হয়ে মিম, এছাড়াও ফারাক্কা, ইমতিয়াজ মোল্লা ফারাক্কা, সে কন্টেস্ট করবে। তাছাড়া আমাদের হরিয়ারপাড়া বিজয় শেখ, যেখানে নিয়ামত হাজি এমএলএ আছে, সেটা মুর্শিদাবাদের হরিয়ারপাড়া বিজয় শেখ কন্টেস্ট করবে। আরো অনেক ক্যান্ডিডেট আমাদের রেডি আছে। আমরা ফাইনাল ফেজ বা ফাইনাল লিস্ট আমরা আগামী 22 তারিখ রবিবার আমরা অবশ্যই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার নেতৃত্বে আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিম থাকবে। মিমরা কত আসনে করবে, মিমের নেতৃত্ব ওয়াইসি সাহেব, তাদের যে রাজ্যের অবজারভার, তাকে রাত্রি পাঠাচ্ছে, আমার কাছে আসবে। কালকে আরেকবার আপনাদের সকালে আমি টাইমলি যৌথ প্রেস বিবৃতিতে কালকেও কিছু লিস্ট। আপনি বেলডাঙ্গা এবং রেজিনগর বলেছিলেন বর্তমান মঞ্চ থেকে আপনি ক্যান্ডিডেট, হঠাৎ বদল হলো? তো হঠাৎ বদল হওয়ার অন্য কোনো কারণ নেই। আমার হোম সিট তো রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা 71-তে ঠিক বলেছে কন্টেস্ট করবো বলে ওয়ালিংও করা হয়েছে। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ, তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিয়েছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে দিচ্ছে। এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে দিচ্ছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না,
তো আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে গিয়েছে, তার সাথে আমার আর কন্ট্যাক্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট সোহেব আহমেদ সরকারের কন্ট্যাক্ট করা। আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে জানা আছে তাদের কারোর সঙ্গে এখনো পর্যন্ত জোট হয়নি। তার একটা প্রেস রিলিজ দিয়েছে, জানাচ্ছে তাদের কারোর সঙ্গে জোট হয়নি। দেখুন, মিমের সম্বন্ধে আমি কোনো বেশি কথা বলবো না। যারা সর্বোচ্চ নেতা তাদের সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে তাতে আমার সাথে পূর্ণাঙ্গ হচ্ছে হবে। আপনারা আগামী দিনে মিলিয়ে নেবেন। হুমায়ুন দা, অজিত চৌধুরী দাঁড়াচ্ছেন বহরমপুর থেকে, হ্যাঁ। কতটা প্রভাব পড়বে মুর্শিদাবাদের রাজনীতিতে? অজিত চৌধুরী দাঁড়াচ্ছে। অজিত চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল। চেল্লা কুমার তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল এআইসিসি সিডব্লিউসির মেম্বার। তারপরে লাস্ট গত দুদিন আগে কোথাও একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অজিত চৌধুরী কন্টেস্ট করলে তাকে জিতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে বা করবে। মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছে না, কাজে এসব প্রশ্নের কোনো উত্তর। জোট কাজ করলে হচ্ছে না। জোট আমি কারোর সঙ্গে বললাম তো, মিম আছে, আর আজাদ সমাজ পার্টি তো নিজেই রাজ্য সভাপতি, সে দল ছেড়ে দিয়ে আমার দলে জয়েন করেছে। আমি তাকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছি, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করেছি। সে ফারাক্কায় কন্টেস্ট করছে। আরো যারা 3-4টে ছোট ছোট পার্টি আছে তারা 22 তারিখে দেখতে পাবেন যে কারা কারা থাকছে। লোগো নিয়ে কোনো কথা বলছে মানে লোগো আমাকে যে শর্ট সময় সেই লোগো পেতে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, হয়ে যাবে সেটা আমাদের জানা ছিল। স্বাভাবিকভাবে আমাকে গত সোমবারে হঠাৎ করে যেতে হয়েছিল দিল্লি। সেখানে একটা কোর্টের নির্দেশ পেয়ে গেছি। কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে 7 ডেজের মধ্যে আমাকে লোগো দিয়ে দিতে। আমার যে 3টে চয়েস আছে, ফার্স্ট চয়েস আছে, সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস, তার মধ্যে লোগো আমি আগামী 7 দিনের মধ্যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী লড়াই হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি বলেছেন আপনি ভবানীপুর এবং নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন। নন্দীগ্রামে আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে, আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করবো। সেটাও আপনি 22 তারিখে বলছি বেলডাঙ্গায় যারা বসে দীপেন্দ্র হাসানুজ্জামান তাকে প্রার্থী করলো না, তার জায়গায় কেন, কি মনে হয় কেন প্রার্থী করলো কি না? বলবো, রাজ্য শাসক দল অনেক বড় বড় কথা বলছে। কেউ এতদিন কুণাল ঘোষরা বলছিল 250 সিট নিয়ে আবার জ্যাংডিঙ্গি জিতবে। তো তাদের আমি দেখলাম একটা খবরের চ্যানেলে, একটা কাগজেও দেখলাম, মন্ত্রী সহ 74 জন রানিং প্রার্থীকে যারা সরিয়ে নেয় তারা লড়াইয়ের আগেই হেরে বসে আছে। কাজে এসব ডালগপ করার কোনো মূল্য নেই আগামী দিনে। কাজেই ইলেকশন হতে দিন, 4 মে আসতে দিন, কে কোথায় থাকবে সেদিনকে সমান থাকবে। তোমাদের ডিএম এসপিদের একের পর এক চেঞ্জ করছে, রাজনৈতিক চাকরি হচ্ছে, এটা কেন? এটা হওয়ার ছিল, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। সে ডিজি বলুন, আর চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, এডিজি ল অ্যান্ড অর্ডার বলুন, রাজ্যের এসপিরা বলুন, আর থানার ওসিআইসি বলুন। তা এটাই হওয়ার ছিল। এটা গণেশ কুমার জি করছেন, খুব ভালো লাগছে। যেহেতু উনি দুটো ভেজে ইলেকশনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, ওনাকে তো পিসফুলি চ্যালেঞ্জ মানে ইলেকশনটা করতে হবে। তাহলে যদি তৃণমূলের তল্পি বাহকদের দিয়ে যদি প্রশাসনে রেখে নির্বাচন করে, আবার একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন, কিনার হাতে যখন সেই ক্ষমতা আছে তিনি করছেন। করতে এটা তো বাধা দেওয়া কারো উচিত না, আমি স্বাগত জানাচ্ছি করছেন। তার মানে হুমায়ুন দা, বহরমপুরে তুমি প্রার্থী দিচ্ছ না, প্রার্থী দেবো, তাহলে সহযোগিতা করবে কিভাবে? সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পারিশন থাকে। ওটা আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে কাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না আমার মতো করে। সব জায়গায় আপনি প্রচারে যাবেন? কিন্তু হুমায়ুনদা, অধীর বাবুর সঙ্গে তো আপনার ফেসবুকে দেখা হয়েছে, আপনি বলেছেন যে আপনি সহযোগিতা করলেন,
কিন্তু অধীরবাবু শুধু তো নিজের কেন্দ্র বহরমপুর নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া জেলাতেও একাধিক জায়গায় প্রার্থী দেবেন। তাদের ক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্ট। তেনাদের বিরুদ্ধে অলপটা আমি হলো কংগ্রেস যেখানে যেখানে প্রার্থী দেবে আমার কোনো বাধা দেওয়ার কেয়ার নেই, অধিকার নেই, আমি বাধা দেব না। সিপিএম যেখানে যেখানে প্রার্থী দিয়েছে 192, বাকি আরো যেখানে দেবে আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করবে এবং কন্টেন্ট করবে তাদের কাছে দিয়ে, এটা তাদের অধিকার। আমি 182টা আসনে প্রার্থী দেবো। সৌজন্যতা যেমন অধীনের ক্ষেত্রে দেখাবো, আর একটা দেখাতে পারি যেটা নওশাদ, সে যে ভাঙড়ে লড়ছে তার বিরুদ্ধে শওকতকে দিয়েছে, সেটাও আমার আগামী দিনে ওদের সাথেও কোনো জোট হচ্ছে না, কিন্তু নওশাদ যাতে বিধানসভায় যায় সেটা কিভাবে কি করা যায় সেটা নেক্সট দিনে ভেবে বলবো। মানে ব্যক্তিগতভাবে নওশাদ আর অজিতকে হ্যাঁ, আর যদি সেলিম দাঁড়াতো সেলিমের ক্ষেত্রে করতাম, কিন্তু যেহেতু সেলিম কন্টেস্টই করছে না আর প্রশ্নই নেই। দাদা